মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। তুমি নামে নুরবে ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নামে। আজ একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে
আমি একটি ভিডিও করতে চলেছি। এই ভিডিওটি করার যে উদ্দেশ্য, গত কয়েকদিন আগের ঘটনা, দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, এই খবর আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন। এই বিস্ফোরণে ইতিমধ্যেই 13 জন সাধারণ মানুষ মারা গেছেন। তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু সাধারণ মানুষ আহত অবস্থায় দিল্লির বিভিন্ন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই রকম একটি মর্মান্তিক ঘটনা আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি লালকেল্লায় এই যে নাশকতামূলক কাজটি করেছে, ইতিমধ্যেই ভারত সরকারের বিভিন্ন তদন্তকারী সংস্থা, সিবিআই, ইডি এবং এনআইএ, আরও গোয়েন্দা বিভাগের শীর্ষ আধিকারিকগণ এই বিস্ফোরণের পিছনে কারা কারা আছে তাদেরকে চিহ্নিতকরণের জন্য অবিরাম প্রয়াস চলছে। আজকের আমার এই ভিডিওর শুরুতেই আগামীকাল কার্তিক পুজো, সেই কার্তিক পুজো উপলক্ষে সকল শাশ্বত সনাতন ধর্মের, বিশেষ করে হিন্দুদের গৈরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই গত কয়েকদিন আগে, অর্থাৎ 7ই নভেম্বর, এই যে এখানে একটি ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা 1875 সালে যে বন্দে মাতরম সঙ্গীত রচনা করেছেন, সেই বন্দে মাতরম আজকের দিনে মানে 7 তারিখ পর্যন্ত, 7ই নভেম্বর পর্যন্ত 150 বছর পূর্ণ হলো। এই 150 বছর পূর্ণ উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী বন্দে মাতরমের সঙ্গীতের যে গরিমা, সেই বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন এবং আপামর ভারতবাসীর কাছে একটা এমন একটা বীজ মন্ত্র, যে বীজ মন্ত্র রচনা করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে। স্বাভাবিকভাবেই সেই 150 বছর পূর্ণ উপলক্ষে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী এবং ওনার মন্ত্রিসভার ক্যাবিনেটের যে সমস্ত মন্ত্রিমণ্ডলী, তৎসহ বিভিন্ন রাজ্যের যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে,
এক কথায় ভারতীয় জনতা পার্টির কাছে বার্তা এসেছে যেই ঋষি বঙ্কিমচন্দ্রের এই যে 150 বছর পূর্ণ হয়েছে তাকে মর্যাদা দেওয়ার জন্যে সারা দেশব্যাপী একটি অনুষ্ঠানের মাধ্যমে তেরঙ্গা যাত্রা ওই বন্দে মাতরম সঙ্গীতের পূর্ণ যে গানটার লেখা আছে, আমি যে প্রতিকৃতিটা এখানে টাঙিয়েছি এখানে আমি এই গানটির পূর্ণ লেখা আমি এখানে তুলে ধরেছি। আমরা গত 7ই নভেম্বর আমি নিজে পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত 1 নম্বর মণ্ডলের অধীনে রাউতগ্রাম ও কাইগ্রামে আমাদের সেই তিরঙ্গা যাত্রা হয়েছে এবং 150 প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই 150 বছরের এই যে বীজ মন্ত্র এবং বন্দে মাতরম সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ঋষি বঙ্কিমচন্দ্রকে যেমন শ্রদ্ধা নিবেদন করেছি আমরা, তৎসহ বন্দে মাতরম সঙ্গীত আমরা নিজে গেয়েছি এবং ওই তিরঙ্গা যাত্রার মধ্যে কন্টিনিউ এই সঙ্গীতটি বাজানো হয়েছে। এই সঙ্গীতটি বাজানোর তাৎপর্য এটা যে আজকাল এই বন্দে মাতরম সঙ্গীত যদি কোনো শিক্ষিত বা যে কোনো রাজনৈতিক দলের নেতাদের কাছে প্রশ্ন করা হয় এবং এই সঙ্গীতের মাধ্যমে পুরো সঙ্গীতটি গাইতে অনেকেই পারেন না। তাই আমি চেষ্টা করেছি এই গানের লেখা আমি বেশ কিছু জেরক্স করে মানুষকে দিয়েছি যাতে পুরো গানটা তারা মুখস্থ করতে পারে এবং নিজেদের মনোনিবেশ করতে পারে এবং আমার বক্তব্যের মাধ্যমে আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি প্রতিটি পরিবারের, বিশেষ করে যারা দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে, দেশের সংবিধানকে মর্যাদায় এবং রাষ্ট্রহিতের রাষ্ট্রগীত গাওয়ার কতটা প্রাসঙ্গিকতা আছে এটা আমি ওখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে রায়গ্রামে আমি তুলে ধরেছি। আপনারা অনেকেই জানেন না, জানার চেষ্টাও করেন না। এই সঙ্গীত রচনা করার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার কণ্ঠে এই সঙ্গীতটি গাওয়া হয়েছিল 1896 সালে। এখানে উল্লেখ করতে হয় যে ভারতের স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে অর্থাৎ 1875 সালে এই সঙ্গীত রচনা করেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং পরবর্তীকালে এই সঙ্গীতটাকে পূর্ণ গানটি কণ্ঠ মিলিয়ে গেয়েছেন ঋষি অরবিন্দ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার সঙ্গে আরও অনেক বিশিষ্ট ব্যক্তি যারা কণ্ঠ মিলিয়েছিলেন এবং বিশেষ করে তৎকালীন সময় থেকে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন গড়ে তোলার জন্যে তৎকালীন সময়ের বিপ্লবীরা এবং অনেক বরিষ্ঠ নেতৃত্ব, তার মধ্যে 1,74,328 জন বীর বিপ্লবী শহীদ হয়েছেন দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আর আমাদের এই বাংলায় আমার কাছে তথ্য আছে এবং অতীতেও আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে এবং সভার মাধ্যমে আমি
নাম উল্লেখ করে এই পশ্চিমবাংলার অর্থাৎ বাংলার তৎকালীন বাংলায় চট্টগ্রামের অনেক বীর বিপ্লবী, তাদের সংখ্যা প্রায় 43 জন ফাঁসির মঞ্চে তারা হাসতে হাসতে জীবন বলিদান দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য। কিন্তু পরাধীন ভারতের এই যে 1,74,328 জন শহীদ হয়েছেন, এরই মধ্যে এই যে বাংলার যে 40-42 জন স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবীদের জীবন বলিদানের মাধ্যমে স্বাধীনতা এসেছে। কিন্তু স্বাধীনতা আসার পরেও 1947 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত মাতাকে দ্বিখণ্ডিত করে পাকিস্তানের জন্ম দিয়ে দেশের স্বাধীনতা প্রাপ্তিতে এসেছিল তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর তত্ত্বাবধানে সরকার গঠন হয়েছিল। কিন্তু এর মধ্যেও ছলনার আশ্রয় নেওয়া হয়েছে। এর আগের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটের যে ইতিহাস, সেই ইতিহাস গোটা ভারতবর্ষের সমস্ত নাগরিককে জানতে দেওয়া হয় না, ইতিহাসে পড়ানো হয় না। আমি সংগ্রহ করে রেখে দিয়েছি আমার এই মঞ্চে। এখানে উল্লেখ রয়েছে 1943 সালের 30শে ডিসেম্বর আন্দামানে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা তুলেছিলেন, উত্তোলন করেছিলেন আমাদের ভারতবর্ষের নয়নের মণি বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোস। উনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে উনি স্বীকৃতি পেয়েছিলেন। তার নিদর্শন তৎকালীন সময়ে যে টাকা ছাপা হতো, উনি যে কদিন প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেই সময় যে 10 টাকার নোট, সেই নোট আমার কাছে আছে। সেই 10 টাকার নোটে নেতাজি সুভাষচন্দ্রের ছবি দেওয়া আছে। তার পরবর্তীকালে অনেক ঘটনা ঘটে গেছে দেশ স্বাধীনতার পিছনে। মোহাম্মদ আলী জিন্না এবং জওহরলাল নেহরু, শেখ আবদুল্লাহ এবং বামপন্থী নেতাদের মধ্যেও বেশ কিছুজন ওই স্বাধীনতাকে কলুষিত করে ভারত মাতাকে টুকরো করে স্বাধীনতা তো এলো, কিন্তু সেই স্বাধীনতা একটা জাতির হাত থেকে আরেকটা জাতির মুক্তি প্রাপ্তি এসেছিল। প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা এবং আমাদের প্রয়াত ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আজকের বর্তমান কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে রয়েছে আমাদের প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, অমিত শাহজি, রাজনাথ সিং, আমাদের ভারতরত্ন লালকৃষ্ণ আদবানিজি, প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজি, এদের তত্ত্বাবধানে দীনদয়াল উপাধ্যায়, এই সমস্ত নেতৃত্বের মাধ্যমে একটা নতুন সূর্য উদয়ের সূচনা এনারা করেছিলেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশকে স্বাধীন তো হলো, কিন্তু দেশের আর্থসামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামো, কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে যে বিস্তার এবং তার সুফল দেশের নাগরিক যাতে পায়, তার জন্যে যে ব্যবস্থা গ্রহণের প্রয়োজন ছিল, সেই ব্যবস্থা সেই মতো গ্রহণ করা হয়নি। এবং স্বাধীনতা আন্দোলনের
প্রকৃত ইতিহাসকে চেপে রাখা হয়েছে। প্রকৃত ইতিহাস পাঠ্যপুস্তকে স্থান পায় না। যে তথ্যগুলো আমি তুলে ধরলাম, আরও বহু কিছু তথ্য আছে, সেই তথ্যের মধ্যেই প্রকৃত সত্য ঘটনা রয়েছে, কিন্তু পাঠ্যপুস্তকে তার পূর্ণ বিবরণ আজকের যুব সমাজ, আজকের শিক্ষিত যে সমস্ত ছাত্রছাত্রী আছে যারা পড়াশুনো করছে, তাদেরকে এই দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ এবং সংবিধানের প্রতি পূর্ণ মর্যাদা দিয়ে তাদেরকে যে শিক্ষাদান করা দরকার, সেই শিক্ষাদান প্রকৃত অর্থে হচ্ছে না। তাই আমরা ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আজকে এই বক্তব্যের মাঝেও এই কয়েকটি ঘটনা আমি বললাম যে আজকের অর্থাৎ 7ই নভেম্বর বন্দে মাতরম সঙ্গীতকে মর্যাদা দিয়ে বাংলার স্বাভিমান, বাঙালির স্বাভিমান, বাঙালির পরম্পরা, বাঙালির ঐতিহ্যকে পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের বিশ্ববরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উনি পূর্ণ মর্যাদা দিয়েছেন। তার জন্যই বন্দে মাতরম এই সঙ্গীত, বন্দে মাতরম এই সঙ্গীত হয়তো সামগ্রিকভাবে সমস্ত জায়গায় হয়নি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চেষ্টা করেছি খুব সুন্দরভাবে এই জিনিসটাকে করার, কিন্তু ভারতবর্ষে আরও অনেকগুলি রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলের বিশেষ করে 130-35 বছরের দীর্ঘ প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস এবং তাদের গর্ভজাত পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু এই বন্দে মাতরম সঙ্গীতের যে গরিমা তাকে সেইভাবে সরকারিভাবে তারা কোনো প্রচার এবং মর্যাদা দিয়ে পালন কিন্তু করেনি। আমি যে ছবিটি দেখাচ্ছি, এই ছবিটি হচ্ছে বিজেপি সরকার ত্রিপুরার কত সুন্দরভাবে সহস্র কণ্ঠে বন্দে মাতরম সঙ্গীতটি পরিবেশন করেছেন। এইরকমভাবে কয়েকটি স্কুলেরও অনুষ্ঠান আমি দেখেছি, সেটা আমি আমার ফেসবুকে দিয়েছি। তো বন্দে মাতরম সঙ্গীতটা তথাকথিত সুডো সেকুলারিজমে বিশ্বাসী কিছু রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে এই বন্দে মাতরম সঙ্গীতের বিরোধিতা করে এসেছেন। আমার কাছে তথ্য আছে, অনেক অবিজেপি রাজনৈতিক দলের নেতাদের তৎকালীন সময়ে পার্লামেন্টে বিবৃতি দিয়েছিলেন যে বন্দে মাতরম সঙ্গীত আমরা গাইতে পারবো না। এই বন্দে মাতরম সঙ্গীতের মধ্যে ভারতবর্ষের দেবদেবী, ঠাকুর দেবতা এইসব নিয়ে এই গানটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাজেই আমরা মানে সংখ্যালঘু সম্প্রদায়ের কতকগুলি নেতা যারা বলেছিলেন আমরা বন্দে মাতরম গাইতে দেব না। অনেক বিতর্ক হয়েছে পার্লামেন্টে, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এই বন্দে মাতরম সঙ্গীত পার্লামেন্টে গাওয়া, স্কুলে প্রার্থনা হিসেবে বন্দে মাতরম, জনগণ মনোধি, এই যে জাতীয় সঙ্গীত, রাষ্ট্রগীত, তা পূর্ণ মর্যাদার সঙ্গে সারা ভারতবর্ষের সর্বস্তরের স্কুল কলেজ থেকে আরম্ভ করে সরকারি প্রতিষ্ঠানে কিন্তু তার প্রাধান্য পায়নি। অনেক বিরোধিতা করা হয়েছে।
কলিমুদ্দিন শামস ফরওয়ার্ড ব্লকের একজন নেতা, তিনি বলেছেন আমি আগে মুসলমান, তারপরে বন্দে মাতরম আমরা গাইব না, আমাদের আপত্তি আছে। নানা রকমভাবে এই বন্দে মাতরম সঙ্গীতের বিরোধিতা করা হয়েছে। অনেকগুলি সরকার গেছে। এই 14তম আমাদের যে প্রধানমন্ত্রী 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে অটল বিহারী বাজপেয়ীর 6 বছরের শাসনকাল, তার মাঝে কংগ্রেসের এবং ভিপি সিং, আইকে গুজরাল, চন্দ্রশেখর, চৌধুরী চরণ সিং, দেবগৌড়া, এইরকম অনেকগুলো প্রধানমন্ত্রী ভারতবর্ষে এসেছেন, কিন্তু কোনো প্রধানমন্ত্রী, একমাত্র ব্যতিক্রম বিজেপি ছাড়া কোনো প্রধানমন্ত্রী কিন্তু বন্দে মাতরম সঙ্গীতকে পূর্ণ মূল্যায়ন করে পার্লামেন্টে গাওয়ার ব্যবস্থা করা, এ ব্যাপারে তারা উদাসীন থেকেছে। তাই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এই বন্দে মাতরম সঙ্গীতকে পূর্ণ মর্যাদা দিয়ে এই গত 7ই নভেম্বর আমরা তেরঙ্গা যাত্রা করেছি। এই তেরঙ্গা যাত্রা করার মাধ্যমে দেশের মানুষের কাছে আমরা বার্তা দিয়েছি। তার পরবর্তীকালে 2 দিন পরেই 10ই নভেম্বর যে পৈশাচিক, যে নির্মম হত্যাকাণ্ড, যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, বিস্ফোরণের মাধ্যমে এমন বিষক্রিয়া, এই যে ডাক্তারের ছদ্ম, এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ডক্টর আদিল, ডক্টর মুজাম্মেল, এইরকমভাবে 5 জন ডাক্তার, এই যে এর মধ্যে একজন মহিলাও আছে। ডাক্তার হচ্ছে যাদেরকে ভগবানের সঙ্গে তুলনা করা হয়, সেই ডাক্তার তাদের এমন চক্র এই ভারতবর্ষকে ধ্বংস করার জন্যে তারা জাল বিস্তার করেছে। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে ভয়ঙ্কর ছক, 200 ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনা করেছিল এই জঙ্গিরা। দিল্লি বিস্ফোরণে ভয়ঙ্কর তথ্য, 2 বছর ধরে 200রও বেশি হামলার ছক কষেছিল এই জঙ্গিরা। বিশেষ করে রাম মন্দির, লালকেল্লা, ইন্ডিয়া গেট, এইরকমভাবে বিভিন্ন বিশেষ বিশেষ জায়গায় এই বিস্ফোরণ ঘটিয়ে এমন বিষক্রিয়ার করবার যে ব্যবস্থা, বিষ, এমন কেমিক্যাল দিয়ে বিষ তৈরি করা হয়েছে, যে বিষ ওরা মানুষকে প্রাণে মেরে ফেলবার জন্য জলাশয়ে পানীয় জল যারা ব্যবহার করে, টার্গেট ছিল কলকাতার টালার ট্যাঙ্ক, এইরকম বিভিন্ন জায়গায় যে জলের প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টে তারা এই বিষক্রিয়া করার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলবার একটা চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত, এই যে দিল্লিতে যে লালকেল্লায় বিস্ফোরণটা ঘটল, এই বিস্ফোরণে এদের সমস্ত পর্দা ফাঁস হয়ে গেল। এই পশ্চিমবাংলাতেও এনআইএ তদন্ত করতে এসেছেন এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বেশ কিছু জায়গায়, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিভাগ থেকে সতর্ক বার্তা জারি করে বিভিন্ন রাজ্যে সরকারকে
সতর্ক করে দিয়েছে যে ভয়ঙ্কর পরিণতির দিকে এই জঙ্গিরা তৎপর হয়েছে। ইতিমধ্যেই 6 জন জঙ্গিকে ধরা হয়েছে। পশ্চিমবাংলা থেকেও একজন জঙ্গিকে উত্তর দিনাজপুর থেকে ধরা হয়েছে। এগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছেন। আমার এই যে এ টিম যারা গ্রাউন্ডে নেমে কাজ করে, তাদের এই যে ছবি, এই যে ডাক্তারের নামধারী জঙ্গি, এই জঙ্গিরা এই নাশকতার সঙ্গে যুক্ত। আর বি টিম হচ্ছে যারা মিডিয়া সোশ্যাল মিডিয়াতে মানুষকে বোঝায় ইন্টেলিজেন্স ফেলিওর, এই মিডিয়ারা এখন ধামাচাপা দেওয়ার জন্যে বলছে ভারত সরকারের ইন্টেলিজেন্স বিভাগ ফেলিওর। অপরাধীর ধর্ম হয় না, ভোট আসলেই এসব হয়। সিপিএমের নেতা এইরকমভাবে মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে ওদের অনেকগুলো নেতা এইভাবে তারা ভারতবর্ষের এই যে দিল্লির লালকেল্লায় যে নাশকতার ঘটনা ঘটল, একে ধামাচাপা দেবার জন্য এই দেশদ্রোহী শয়তানরা আজকে মাঠে নেমে পড়েছে। আর এই যে সি টিম যারা বিপরীত প্রতিক্রিয়া দেখলেই রাস্তায় নেমে যুদ্ধ নয় শান্তি চাই মিছিল বের করে, তাদের ছবিও এখানে আপনারা এর আগে অপারেশন সিঁদুর হওয়ার আগে এই মহিলা, এই যে মিছিল কলকাতার রাজপথে হয়েছিল, এরা বলছে যে পাকিস্তানের গরিব মানুষকে কেন মেরে ফেলা হচ্ছে। আর পাকিস্তান যে কাণ্ড কাশ্মীরের ঘটিয়েছে, সেই ঘটনা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। আমাদের ভারত সরকারের প্রধানমন্ত্রী এর যোগ্য জবাব উনি দিয়ে দিয়েছেন এবং সেই সময়ই হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতবর্ষের উপরে পুনরায় যদি কোনো এই ধরনের কোনো রকম নাশকতার ছক বা জঙ্গি হামলার কোনো রকম পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে দুনিয়ার মানচিত্র থেকে পাকিস্তানকে একদম চিরতরে গুঁড়িয়ে দেওয়া হবে। এই ঘটনার পর আমাদের প্রধানমন্ত্রী ভুটান সফরে গিয়েছিলেন। আপনারা ওনার বিবৃতি শুনেছেন। উনি বলেছেন কাউকে ছাড়া যাবে না, এদের সঙ্গে যারা রিলেটেড আছে তাদের তন্ন তন্ন করে খুঁজে বার করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এইভাবে কি পদক্ষেপ নেবে সেটা হয়তো 2-1 দিনের মধ্যেই বা 1 সপ্তাহের মধ্যেই হয়তো আপনারা জানতে পারবেন। পাকিস্তানকে সবক শেখানোর ব্যবস্থা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং সিংহ শাবক অজিত দোভাল, আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রীর এই বরিষ্ঠ নেতৃত্বের তত্ত্বাবধানে পাকিস্তানকে যোগ্য জবাব দেবার ব্যবস্থা ওনারা নিশ্চয়ই নেবেন। এর মধ্যেই ঘটে গেল আরেকটি ঘটনা। এক তো এর জন্য ধিক্কার জানাই এই সমস্ত দেশদ্রোহী রাজনৈতিক দলের নেতাদেরকে ধিক্কার জানাই, যারা ভারতবর্ষের এই সমূহ বিপদের দিনে তারা পাকিস্তানকে সাহায্য করবার জন্যে, বাংলাদেশকে সাহায্য করবার জন্যে উল্টো পাল্টা বিবৃতি দিয়ে তারা রাস্তায় মিছিল করছে, তাদের ধিক্কার জানাই। আর আজকে SIR
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার রাজ্যে আমি এসআইআর করতে দেব না, যে কোনো মূল্যে আমরা এসআইআরকে আটকাবো। এই চোরের রানী আরেকটি ছবি দেখায়, এই যে চটির গলায় রত্নহার, এদের নেত্রী মমতা। ওষুধ চোর, আরজিকর কাণ্ড, লাশ চোর, ধর্ষক, রেশন চোর জ্যোতিপ্রিয় মল্লিক, চাকরি চোর পার্থ চ্যাটার্জি, কয়লা চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসএসসি চোর জীবন কৃষ্ণ, গরু চোর অনুব্রত মণ্ডল, এরকম আরো বহু ছবি আছে। তো এই চোরের রানী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বলছে যে আমরা দরকার হলে 10 লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনারের অফিস ঘেরাও করব, দিল্লি তোলপাড় করে দেব, এই ধরনের নানা ধরনের হুমকি ধমকি এবং বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এসআইআর যে হচ্ছে, খুব তৎপরতার সঙ্গে এসআইআরকে কার্যকরী করবার জন্যে নির্বাচন কমিশনার কঠোর মনোভাব নিয়ে এটাকে কাজ করে চলেছেন। ইতিমধ্যেই আমাদের পশ্চিমবাংলায় 7 কোটির কাছাকাছি ফর্ম বিলি হয়ে গেছে, ওই ফর্ম ফিল আপ করে নেওয়ার ব্যবস্থা চলছে। আর দিদি নিজে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য নিয়েছেন, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখার পরে তো উনি কেস খেয়ে গেছেন। তারপরে আবার উনি বিবৃতি দিলেন যে আগে আমার সমস্ত লোক এসআইআর ফর্ম ফিল আপ করবে, তারপরে আমি করব। এটা হচ্ছে মিথ্যাচার নাটক করে উনি এসআইআর যে সাফল্য, সেই সাফল্য যাতে না আসে তার জন্যে উনি নানা রকম ছল চাতুরি করে এটাকে ধামাচাপা দেওয়ার জন্যে এসআইআর হচ্ছে। তারপরেও কিন্তু এমন বহু ঘটনা, টিএমসির বিএলএ অর্থাৎ বিএলএ 2, সেই বিএলএ 2 বিভিন্ন বিএলওকে ধমকি দিয়ে, প্রকাশ্য রাস্তায় বিএলওকে ধমকি দিয়ে তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করে তাতে গণ্ডগোল পাকিয়ে দিয়ে বহু বৈধ ভোটার যাতে বাতিল হয়ে যায়, ওদের আগামী 2026-এর নির্বাচনে ওরা যাতে জিতে আসতে পারে, তার জন্য উঠে পেরে লেগে এই এসআইআরকে বন্ধ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন এই এসআইআর আতঙ্কে আমাদের এই বিধানসভা, পূর্বস্থলী উত্তর বিধানসভায় একটি গ্রামের বিলে কয়েক হাজার আধার কার্ড পাওয়া গেল। আর বাংলাদেশি অনুপ্রবেশ রোহিঙ্গা মুসলিমরা হাজারে হাজারে এখানকার যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কুচবিহার, বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে এখন পলায়ন শুরু করেছে। এ দৃশ্যও আপনারা দেখেছেন। তাই দিদি আতঙ্কে শিউরে উঠেছে। আর এই এসআইআরের জন্য বিহার, সেখানেও এসআইআর হচ্ছে, ভারতবর্ষের সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো বিরোধিতা নয়, একদম সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এসআইআর চলছে। বিহারে এসআইআরের রেজাল্ট আপনারা গত পরশু দেখতে পেলেন, 14 তারিখে আপনারা দেখতে পেলেন বিহারের নির্বাচনে না একটা মানুষের মৃত্যু হয়েছে, না কোনো জায়গায় দাঙ্গা হয়েছে, না কোনো বোমা বিস্ফোরণ হয়েছে, না গুলি চলেছে, না কোনো রাজনৈতিক প্রতিহিংসায় জর্জরিত হয়ে একটা ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরকম কোনো ঘটনা কিন্তু বিহারের নির্বাচনে দেখা যায়নি। তাহলে যে বিহারকে জঙ্গল রাজের সঙ্গে তুলনা করত, আজকে সেই বিহার দেখিয়ে দিল
যে 202 এনডিএ জোট 202 আসনে জয়ী হয়েছে। সব থেকে উল্লেখযোগ্য মিথিলা ঠাকুর, যে 25 বছর বয়স, সর্বকনিষ্ঠ আসতে সর্বকনিষ্ঠতম একজন এমএলএ নির্বাচিত হয়েছে। আর বিহারের যে জনজোয়ার, যারা বলেছিল এই বিহারের নির্বাচনের পরেই রাহুল গান্ধী নাকি প্রধানমন্ত্রী হবে, মমতা ব্যানার্জিও স্বপ্ন দেখছিল প্রধানমন্ত্রী হবার, আর মোদিজি চলে যাবে, নানা রকমের বিবৃতি, তেজস্বী যাদবের সেই বিবৃতি, প্রতিটি ঘরে ঘরে সরকারি চাকরি দেব, এই সমস্ত ভাঁওতা বিহারের জনগণ হারে হারে টের পাইয়ে দিয়েছে। মাত্র 35টা আসন নিয়ে সন্তুষ্ট হতে হয়েছে রাহুল গান্ধী আর তেজস্বী যাদব। আর পশ্চিমবাংলায় মদত দিতে যে পিকে প্রশান্ত কিশোর, সেও ভেবেছিল আমি এত বড় রাজনৈতিক বিশ্লেষক, এত বড় রাজনৈতিক পণ্ডিত, আমি পশ্চিমবাংলাকে জিতিয়ে এসেছি। তার নিজের আত্ম অহংকারে নিজে দল খুলে বিহারে নির্বাচনে লড়াই করেছে। এমন অবস্থা হয়েছে, জামানত জব্দ হয়ে গেছে বহু সিটে, একটাও সিট পায়নি। এই হচ্ছে বিহারের রাজনৈতিক পরিস্থিতি। স্বাভাবিকভাবেই তার রেশ আজকে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির আজকে বিভিন্ন জায়গায় বিজয় মিছিল, লাড্ডু বিতরণ, শুভেন্দু অধিকারী দেখেছেন আমাদের বিধানসভার সামনে মিছিল করে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আমার সৌভাগ্য হয়নি, কারণ আমার শারীরিক অসুস্থতার জন্যে আমি বাইরে বেরোতে পারছি না। আমার স্ত্রীরও চোখ কাটিয়েছে, তার সেবা শুশ্রূষার জন্য আমি বাইরে যেতে পারিনি, সেই আনন্দে আমি ভাগ নিতে পারিনি। এই যে বিজয় উৎসব চলছে, আর এতে দিদি আরও আঁতকে উঠেছে, দিদি আঁতকে উঠেছে। দিদির পরিকল্পনা ছিল বিহারে বিজেপি পর্যুদস্ত হবে, নীতিশ কুমার মোদিজির যে জোট, সেই জোট ক্ষমতাচ্যুত হবে, আর আমরা ড্যাং ড্যাং করে মোদিজিকে ব্ল্যাকমেল করে মোদিজির সরকারে যে নীতিশ কুমারের সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা ওকে কায়দা করে সাপোর্টটা তুলে নিয়ে যাতে মোদিজির সরকার পড়ে যায়, তার জন্যে এই দেশদ্রোহী শয়তান, এই সমস্ত পিন্ডি জোটের নেতারা এই সমস্ত পরিকল্পনা করেছিল। কিন্তু সব ওদের আশায় জল ঢেলে দিল বিহারের জনতা জনার্দন। তারা বুঝিয়ে দিল গণতন্ত্র কী জিনিস, দেশের সংবিধান কী জিনিস, দেশের ঐতিহ্য কী জিনিস, দেশের পরম্পরা কী জিনিস। আর দিদি তো সব থেকে আঁতকে উঠেছে। বিহারের 16টা এমন বিধানসভা ক্ষেত্র যেখানে মুসলিম অধ্যুষিত বিধানসভা, 16টা জায়গাতেই বিজেপি বিপুল ভোটে জিতেছে। এতেই দিদি আরও আঁতকে উঠেছে। এর প্রভাব পশ্চিমবাংলাতে যদি পড়ে, তো দিদির সাজানো বাগান শুকিয়ে যাবে। চোরের রানীর বিদায় নিশ্চিত হয়ে গেছে। আপনারা আমার এই বক্তব্য শুনবেন এবং উপলব্ধি করবেন, বোঝার চেষ্টা করবেন। আরও বহু কিছু বলার আছে, আগামী দিনে আমি আবার ভিডিও করব। এটাই প্রায় 44 মিনিট হয়ে গেছে। আমি এখন আমার এই বক্তব্য বিরাম দেব। আমার বক্তব্যের মাধ্যমে যদি ভুল তথ্য পেশ করি, তার জন্যে আমার ইউটিউব চ্যানেলের যারা দর্শক বা শ্রোতা যারা দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই বক্তব্য শুনবেন, শেয়ার করবেন, আমার সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আমার বক্তব্য বিরাম দিচ্ছি। আমার চ্যানেলের নাম হচ্ছে
ডি ইন্ডিয়া শর্টস, ডি ইন্ডিয়া বিগ ভিডিও, ডি ইন্ডিয়া শর্টস, ডি ইন্ডিয়া বিগ ভিডিও, দুটো চ্যানেল। এই দুটো চ্যানেলই আপনারা আমার এই বক্তব্য শুনতে পাবেন। পরিশেষে সকলকে শুভ সন্ধ্যায় আগামী কাল কার্তিক পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।